তার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, এইরকম 6টা সংস্কার কমিশন গঠন করে। এবং এর পরবর্তীতে তারা আরও 5টা সংস্কার কমিশন গঠন করে, মোট 11টা সংস্কার কমিশন গঠন করে। তো এখন প্রথম 6টা সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে ফেব্রুয়ারি মাসে। তখন বহু রকম দাবি উঠছিল, নির্বাচনের এই সংস্কারের নামে কালক্ষেপণ করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বহু রকম দাবির প্রেক্ষিতে সরকার যেটা করেছে, প্রথম 6টা সংস্কার কমিশনের যেই প্রতিবেদনগুলো দিয়েছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, এবং সেই লক্ষ্যে সরকার তখন ঐক্যমত্য কমিশন গঠন করেছে। তার প্রধান হলেন আমাদের প্রধান উপদেষ্টা, এবং ওই 6টা সংস্কার কমিশনের প্রধান যেই ঐক্যমত্য কমিশনের প্রধানকে ঐক্যমত্য কমিশনের সদস্য করা হয়। এবং আমাদের ম্যান্ডেট ছিল ওই 6টা কমিশনের যেই সুপারিশগুলো করেছে সেই সুপারিশগুলো আমরা যেন সেই সুপারিশগুলো নিয়ে আমরা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে ঐক্যমত্যে পৌঁছি। তো এটা সত্য যে অন্য 5টা সংস্কার কমিশনের যে সকল সুপারিশ দেওয়া হয়েছে সেগুলো আমাদের ম্যান্ডেটের অংশ ছিল না, কিন্তু তা সত্ত্বেও নারীর ব্যাপারে আমাদের কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে। আমরা 5 দিন নারীর বিষয়টা নিয়ে আমরা উত্থাপন করেছি আমাদের ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলের সাথে, এবং ঐক্যমত্য তাদের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা কিছু নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, যেগুলো খুব একটা সন্তোষজনক নয়। এবং আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে সোচ্চার কণ্ঠ ছিলাম ওখানে। তো যেটা ঘটেছে আসলে আমাদের নারীর যে ন্যায্য রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে সেই আলোচনায়, কিন্তু জয়ী হয়েছে কোনটা? জয়ী হয়েছে কারা? পুরুষরা জয়ী হয়েছে, পুরুষরা জয়ী হয়নি, কিংবা কেউ জয়ী হয়নি। জয়ী হয়েছে পুরুষতন্ত্র। আমাদের পুরুষতান্ত্রিক মানসিকতা, নারীদেরকে অধস্তন রাখার যে আমাদের দৃষ্টিভঙ্গি, তার কারণেই নারীদের যথাযথ প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হয়নি। আর আমরা ইচ্ছাকৃতভাবে সে নারী কমিশনের রিপোর্টকে আমরা ওই যে বাদ দেই নাই, ওটা আমাদের ম্যান্ডেটে ছিল। কিন্তু আমি তা সত্ত্বেও এই সরকারের সব রকম ক্ষমতা আছে, যেই সকল সুপারিশে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না, কিংবা রাজনৈতিক দলেরও রাজনৈতিক দলেরও দ্বিমত করার সুযোগ থাকবে না, এগুলো বাস্তবায়ন করার সরকারের সুযোগ আছে। আমি আশা করি তারা সুযোগ সৃষ্টি করবে। আর ব্যক্তিগতভাবে যেহেতু আমি যে কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিষ্ঠার সভাপতি, এ ব্যাপারে আমার ব্যক্তিগত আমার অঙ্গীকার আছে, কমিটমেন্ট আছে, এবং আমি এই নিয়ে সোচ্চার থাকবো আমাদের এই কমিশনের দায়িত্ব শেষ হওয়ার পরও। তো আমরা ইচ্ছাকৃতভাবে ওটা বাদ দিইনি, কিন্তু দুর্ভাগ্যবশত এইভাবেই আমাদের সংস্কার কার্যক্রম অগ্রসর হয়েছে। এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য নয়, যেগুলো বলা হচ্ছে যেগুলো কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমাদের দুর্ভাগ্যবশত আমরা পুরুষতন্ত্র আমাদের উপর এমন জেঁকে বসেছে, এবং আমরা ক্রমান্বয়ে যেই আমাদের রাজনৈতিক সংস্কৃতি যেদিকে অগ্রসর হচ্ছে, তাতে নারীদের প্রতি আমরা বৈষম্য করেছি, তাদেরকে বঞ্চিত করেছি, তাদেরকে অধস্তন করে রেখেছি, তাদেরকে নির্যাতিত করেছি, নিপীড়িত রেখেছি, এবং এটা আমাদের বহুলাংশে জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। তো এটার অবসান হওয়া দরকার আমরা বিশ্বাস করি, এবং অনেকে বিশ্বাস করে, কিন্তু রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছা যায়নি অনেক ক্ষেত্রে। তো আমি আশা করি আমাদের এই কার্যক্রম এবং আপনাদের সচেতনমূলক যেই সকল কার্যক্রম আপনারা পরিচালনা করছেন, মানুষকে সচেতন করছেন, মানুষকে ন্যায্য অধিকার তুলে ধরার চেষ্টা করেছেন, তার প্রেক্ষিতে নারীদের অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি হবে, এবং এগুলো প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হবে। তো আমি এই প্রসঙ্গে কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম সৃষ্টির যদি একটু ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে হয়তো বা আপনার প্রশ্নটার এবং আরও অনেকে যেসব প্রশ্নগুলো করেছে সেগুলোর ব্যাপারে বোধহয় আপনাদের আরও পরিষ্কার ধারণা হবে। আমরা কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম একটা ওই যে গতানুগতিক অর্থে একটা গবেষণা সংস্থা নয়, আমরা একটা অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন,
এবং আমরা একটা গোয়েন্দা সংস্থা নয়, আমরা তদন্ত করি না, এইসব করি না। আমরা যেটা করার চেষ্টা করছি যে আমি আগেই বলেছি আমাদের সমাজে নারীরা অধস্থ, নারীরা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত, সবগুলোই প্রযোজ্য। যদিও আমরা অনেক দূরে গিয়ে এসেছি, এটাও বলতে হবে যে আমাদের নারীদের অবস্থা যা ছিল তার থেকে আমরা অনেক দূরে গিয়ে এসেছি, কিন্তু এখনও আমরা যেই পর্যায়ে পৌঁছা দরকার তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সেই পর্যায়ে পৌঁছতে পারি নাই। তার একটা উদাহরণ হলো যেমন বাংলাদেশ আফ্রিকার দেশগুলো থেকে অনেক উন্নত অর্থনৈতিকভাবে, কিন্তু আমাদের দেশে যে পুষ্টিহীনতার পরিমাণ অনেক বেশি আফ্রিকার দেশগুলোর তুলনায়। এর মূল কারণ হলো অনেকগুলো গবেষণা হয়েছে ইউনিসেফের উদ্যোগে, এই গবেষণাগুলো দেখিয়েছে এর মূল কারণ হলো নারীদের অধস্তন অবস্থা, নারীদের অধিকারহীনতা। তো আমরা এই জন্যেই এই নারীদের অধস্তন অবস্থার অবসানের জন্য আমরা বহুদিন থেকে নারীর অধিকারের কথা বলছি, কিন্তু আমরা উপলব্ধি করেছি এই বঞ্চনার অবসান হওয়া দরকার বাল্যকাল থেকেই, জন্মের শুরুর থেকেই। এই জন্য আমরা কন্যা শিশু দিবসে কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম গঠন করেছি 2000 সালে। বস্তুত যেভাবে এটা এসছে 2000 সালে আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে আবেদন করেছি যে নারীদের প্রতি বঞ্চনার অবসান হওয়া দরকার বাল্যকাল থেকে। এই জন্য শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে কন্যা শিশু দিবস হিসেবে ঘোষণা করা হোক, যাতে আমরা যে কন্যা শিশুরা যে বোঝা নয়, কন্যা শিশুরা আমাদের শিশু, আমাদের গর্ব করার মতো, এবং আমরা সেলিব্রেট করার জন্য, টু সেলিব্রেট গার্লস, এই লক্ষ্যেই কিন্তু কন্যা শিশু দিবস ঘোষণা করার জন্য ওই যে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনে আমরা সরকারের কাছে আমরা আবেদন করেছি 2000 সালে। সরকার সেটা সানন্দে গ্রহণ করেছে। তারপর থেকেই আমরা এই কন্যা শিশু দিবস উদযাপন শুরু করেছি, এবং সেইটা উদযাপনের লক্ষ্যে আমরা এই কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম গঠন করেছি, এবং 2 শতাধিক প্রতিষ্ঠান, ওই যে বিভিন্ন রকমের সংগঠন এর সাথে যুক্ত আছে, এবং অনেক ব্যক্তিরাও যুক্ত আছে। এবং আমরা প্রথম উদযাপন শুরু করেছি, এবং যে কন্যা শিশুদের প্রতি বঞ্চনার অবসান দরকার, তাদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার, এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত করা দরকার। তো এখন সারা দেশে এটা প্রতিফলিত হচ্ছে। আগে প্রথম শুরু হয়েছিল কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম আর সরকারের উদ্যোগে, এখন সবাই এটা পালন করছে। এটা নিঃসন্দেহে ইতিবাচক। এর মাধ্যমেই কিন্তু এই যে জনগণের সচেতনতা সৃষ্টি হচ্ছে, এবং সচেতনতা সৃষ্টি হয়ে তাদের প্রতি বঞ্চনার অবসানের সুযোগ সৃষ্টি হচ্ছে। আর এই যে বঞ্চনা, নারীর প্রতি বঞ্চনার যেটা হয়, যেটার পরিণতি, যে আমাদের দেশে আপনারা জানেন কিনা, আপনাদের এই তথ্য আপনাদের কাছে আছে কিনা, আমাদের সমাজে যে ডায়াবেটিসের হার এবং হৃদরোগের হার অনেক দেশের তুলনায় বেশি। হৃদরোগ, ডায়াবেটিস হলো, এটা কিন্তু বলে ডিজিজেস অফ দি অ্যাফ্লুয়েন্স, অর্থাৎ ঐশ্বর্যের এটা ব্যাধি। যারা উন্নত দেশ, যারা ওই যে অনেক উন্নত মানের, তথাকথিত উন্নত মানের চর্বিযুক্ত ইত্যাদি খাবার খায়, তাদের এগুলো হওয়ার কথা, কিন্তু আমাদের দেশে বেশি। এর মূল কারণ হলো পুষ্টিহীনতা। এবং এই গবেষণায় দেখা গিয়েছে যে যেই সকল সন্তান মায়ের পেটে ভ্রূণ অবস্থায় অপুষ্টিতে ভোগে, তারাই পরবর্তী জীবনে ডায়াবেটিস আর হৃদরোগের বেশি আক্রান্ত হয়। এটা বারবার স্টাডি হয়েছে বিভিন্ন জায়গায়। এই জন্য এখন মেডিকেল টার্ম হলো ফিটাল প্রোগ্রামিং। ফিটাস অবস্থায়, ভ্রূণ অবস্থায় আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়। যে কারণ এটা কেন হচ্ছে, যে মায়ের পেটে ভ্রূণ যদি সীমিত পরিমাণের পুষ্টি পায়, ওই পুষ্টিটা ব্যবহৃত হয় যেই সিস্টেমগুলো ওই ভ্রূণকে বেঁচে থাকার জন্য প্রয়োজন, সেই সিস্টেমগুলোতে এগুলো ওই যে কাজে লাগে। আর অন্যান্য অক্সিলারি সিস্টেম, যেটা তাকে পরবর্তীতে সুরক্ষা দিবে ডায়াবেটিসের বিরুদ্ধে, হৃদরোগের বিরুদ্ধে, সেগুলো আর ডেভেলপ করে না। যার ফলে যারা অপুষ্টিতে ভোগে ভ্রূণ অবস্থায়, তারা পরবর্তীতে এই পরিণতি, ডায়াবেটিস এবং হৃদরোগ। তাই আমাদের দেশে এই রোগের হার, আমি আগেই বলছি, এটা বেশি। এবং এর মূল কারণ হলো, এটা এখন মেডিকেলি প্রতিষ্ঠিত, সায়েন্টিফিক্যালি প্রতিষ্ঠিত,
তাই আমাদের অপুষ্টির পরিমাণ কমাইতে হবে। আমরা এমডিজিতে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি, কিন্তু আমরা পুষ্টিহীনতা দূর করতে তেমন সফলতা হয়নি। আর আরেকটা জিনিস লক্ষ্য করেন যে নারী যদি অপুষ্টিতে না ভোগে, তার সন্তান অপুষ্টিতে ভুগবে না এবং জাতীয় সুস্থ হবে, সবল হবে। নারী যদি স্বাস্থ্যবান হয়, একই সাথে যে পুরো জাতি স্বাস্থ্যবান হবে। নারী যদি শিক্ষিত হয়, এবং যেটা শুরু হইতে হবে বাল্যকাল থেকেই, তাহলে পুরো সমাজ, পুরো জাতি শিক্ষিত হবে। নারী যদি উপার্জন কম হয়, নারী যদি আয় উন্নতি করে, তাহলে সেটা ব্যবহৃত হবে, সাধারণত ব্যবহৃত হয় সন্তানের কল্যাণের জন্য, পরিবারের কল্যাণের জন্য। আমরা পুরুষরা তো অনেক ক্ষেত্রেই অনেক ওই যে অকাজে ব্যয় করি। তাই নারীর অবস্থার পরিবর্তন, অবস্থা এবং অবস্থানের পরিবর্তন, এবং যেটা শুরু হওয়া দরকার বাল্যকাল থেকেই, সেই ব্যাপারে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কিন্তু এই কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম এবং 200-এর বেশি সংগঠন বিভিন্নভাবে, এবং কিছু কিছু ব্যক্তি, এই আমাদের কিরণ একজন ব্যক্তি সদস্য, বিভিন্নভাবে আমরা সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছি। তো আমরা এই প্রতি বছর আমরা এটা উদযাপন করি। এবছর 8 তারিখে উদযাপন হবে, এবং এরকম একটা সংবাদ সম্মেলন করি যাতে আপনারা, টু এনরোল ইউথ, আপনাদেরকে আমাদের সাথে নেওয়া, যাতে আপনাদের মাধ্যমে এগুলো মানুষকে সচেতন করে, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আরও মানুষ এগিয়ে আসে। এটাই উদ্দেশ্য আমাদের এই কার্যক্রমের। তো আমার কথা বোধহয় অনেক হয়ে গিয়েছে। এবার আপনাদের আর সুস্পষ্ট যেসব প্রশ্ন করেছেন।